পৌরসভা এবং পঞ্চায়েতের কর্মচারী, আদালত কর্মী সহ বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মহার্ঘ ভাতা পান, যারা চাকরি থেকে বঞ্চিত, তাদের একটা অংশ কিছুক্ষণের জন্য সংযুক্ত হয়েছিলেন একটা দিনের জন্য। 15টা দিন ধরে আমরা এই মঞ্চে অবস্থান করছি, একটা অবস্থান মঞ্চ। এই রাজ্যের আকাশ বাতাসে যদি কান পাতা যায়, সেখানে দলীয় রাজনীতির গুঞ্জন ছাড়া যেখানে কিছু শোনা যায় না, তার পরিসরকে দূরে সরিয়ে রেখে এই কর্মচারীকুল নিজের ক্ষমতা বলে একত্রিত হয়ে একটা মরণপণ লড়াইকে লড়ছে। এই লড়াই কিন্তু বর্তমান সময়ের জন্য লড়াই নয়, তার থেকেও বেশি করে আমরা মনে করি যে এই লড়াইটা অনেক বেশি করে ভবিষ্যতের লড়াই। বর্তমানে পশ্চিমবাংলাতে সস্তার লেবার তৈরির যে প্রক্রিয়া চলছে, তার একটা অংশ হচ্ছে কর্মচারীদের মহার্ঘ ভাতা না দেওয়াটা। যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকার সময় বলতে পেরেছিলেন তৎকালীন সময়ে মাত্র 16%, এখন মাত্র 16% বলতে হচ্ছে, কারণ 16% বকেয়াটা এখন মাত্র হয়ে গিয়েই লাগিয়েছে। উনি 11 বছরে যে ভেলকি আমাদেরকে দেখিয়েছেন, এখন 16% মাত্রই মনে হয়। উনি বলেছিলেন যে রাজ্যে সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারে না, সেই রাজ্যের সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। জানি না কোন বিবেকের বলে এবং মনুষ্যত্বকে হাতিয়ার করে বিগত 12 বছর উনি এই রাজ্যটাতে শাসন করছেন। বিগত 12 বছর ধরে কর্মচারীদের মহার্ঘ ভাতার টাকা কেটে, শূন্য পদের টাকাকে কেটে উনি মৌলিক অধিকারগুলোকে তছনছ করে যেটা করেছেন, একটা দান ধ্যানের রাজত্বে পরিণত করেছেন। যে রাজত্বে নাগরিকদের না আছে মুখ খুলে কথা বলার সাহস বা অধিকার, যে রাজ্যের মানুষের না আছে তার স্বাধীনভাবে মতাধিকার প্রয়োগ করার অধিকার, যে রাজ্যের মানুষের না আছে তার হকের পাওনার জন্য লড়াই করার অধিকার, সেরকম একটা রাজ্য বলতে পারেন গণতন্ত্রের মধ্যভূমি এই পশ্চিমবঙ্গ। সেই রাজ্যের কর্মচারীকুল কোন রকম দলীয় রাজনীতির সাহায্য ব্যতি রেখে আজকে 15টা দিন ধরে মাটি কামড়ে এই শহীদ মিনারের মঞ্চে পড়ে আছে। তারা যুক্তি দিচ্ছে যে এই কেস নাকি সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্টে আপনারা গেছেন কর্মচারীদের অধিকারটাকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য, কর্মচারীদের যে মৌলিক অধিকার তাকে শেষ করে দেওয়ার জন্য। একটা প্রতিক্রিয়াশীল সরকারের মুখ্যমন্ত্রী হয়ে আপনি চাইছেন যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ আপনার দলে দলে মাথা জড়িত করে মাথাটাকে শিরদাঁড়াটাকে ঝুঁকিয়ে বাঁচুন। আপনাকে জানিয়ে রাখি যে আমরা যারা এখানে দীর্ঘ 15টা দিন ধরে অবস্থান করছি, এই আমরা বলতে কিন্তু পশ্চিমবঙ্গে 10 লক্ষের উপর কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংখ্যাটা বললাম। আমরা শিরদাঁড়াটাকে উঁচু করেই আপনার চোখে চোখ রেখে লড়াইটা করছি, কারণ এটা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের হকের পাওনা। এই জায়গা থেকে পিছু হটার কোনো জায়গা নেই। আর এই জায়গা থেকে যদি আমরা পিছু হটি, জানবেন যে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেওয়ার মতো আপনার কাছে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই 15 দিনের অবস্থানকে আমরা টেনে নিয়ে গেছি। আগামী সোমবার আপনি মাঝখানে বসুন না, এই রাজ্যে কর্মবিরতি পালিত হবে। আশা করা যায় কর্মচারীদের যে ধরনের একটা জায়গা তৈরি হয়েছে, আগামী সোমবারের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি সর্বাঙ্গীন কর্মবিরতিতে পরিণত হবে। বিভিন্ন রাজ্য থেকে কর্মচারীরা আমাদের প্রতি সংহতি জ্ঞাপন করছেন, তারা মঞ্চে সশরীরে আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন যে আপনার রাজ্যের কর্মচারীদের যে মৌলিক অধিকার তাকে রেস্টোর করুন। ওনার তো লাভ লজ্জা নেই, তারপরেও দোকান কাটার মতো করে দুপুরাতে গিয়ে বলবে
আমাকে ভোট দিয়ে নিয়ে আসুন, আমি দুবার করে আপনাদেরকে লজ্জা লজ্জা আমরা দায়িত্ব নিচ্ছি। চশমা পড়ার অযোগ্য আপনার ওই মিথ্যাচারে যে ঠুলি আপনি পড়াতে চাইছেন ত্রিপুরার জনগণকে, আমরা এখান থেকে চিঠি লিখে সেই ঠুলিটাকে খুলে দেওয়ার ব্যবস্থা করি। এবং আগামী সপ্তাহে এই দেশের সর্বোচ্চ বিচার সভা অর্থাৎ আইনসভাতে, পার্লামেন্টে এবং রাজ্যসভাতে, তার সাথে আমাদের রাজ্যের বিধানসভাতে আমাদের পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা এবং যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি নিয়ে কথা উঠবে। আমরা চাই যে এই সরকার ইমিডিয়েটলি আমাদের সাথে আলোচনায় বসে পরে এই সমস্যার সমাধান করবে। সুপ্রিম কোর্টে যে কেস চলছে সেই কেস তো ষষ্ঠ বেতন কমিশন নিয়ে নয়, সেই কেস তো পঞ্চম বেতন কমিশনের লড়াই চলছে। আপনার যদি মনে হয়েই থাকে যে কেসের জন্য আপনি দিয়ে দিতে পারছেন না, তাহলে 2021 সালে দিলেন কি করে, 2016 সালে কি করে দিলেন, 2017 সালে কি করে দিলেন, 2020 সাল বাদ দিয়ে আপনি তো ধারাবাহিকভাবে একটা করে কিস্তি দিয়ে গেছেন, সেটা দর্শান। সুতরাং কেসটা কোনো বাহানা নয়। যে ধরনের দাম ধানের রাজত্ব আপনি কায়েম করেছেন, সেটার থেকে বেরিয়ে আসার কোন রাস্তা আপনার সামনে নেই। আর আপনার কাছে যে টাকা নেই সেটা নয়, বিগত আর্থিক বছরে 2,91,000 কোটি টাকার একটা সরকারের ইনকাম হওয়া সত্ত্বেও সেই সরকারের কর্মচারীদের টাকাকেও উনি কেটে কেটে নিয়েছেন। যেটুকু বাজেট বরাদ্দ হয়েছিল তার থেকেও খাবলা মেরে কেটে নিয়ে অন্য জায়গাতে খরচা করেছেন। লজ্জা লাগে না আপনার? যে রাজ্যের সরকারি কর্মচারীরা আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, তার পাশে চেয়ারের পর চেয়ার খালি থাকার সত্ত্বেও দেশের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা সম্মানীয় জায়গাতে থাকে, সেটা আপনার কৃতিত্বের জন্য নয়, সেটা কর্মচারীদের যে দক্ষতা এবং তাদের কর্মের প্রতি যে নিষ্ঠা, তার জন্য। সেখানে আপনার কোনো অবদান নেই। হ্যাঁ, আপনার অবদান যেটুকু আছে সেটা হচ্ছে শিক্ষা খাতে যে বরাদ্দ প্রতি বছর কেন্দ্র সরকার থেকে আসতো 2011 সালের পর থেকে, তার এভারেজ 40% করে আপনি খরচা করতে পেরেছেন, বাকি 60% খরচা করতে পারেন। আপনার সাফল্যটা ওই জায়গাতে, আপনার সাফল্যটা এই জায়গাতে যে চুরির দায়ে এই রাজ্যের 100 দিনের প্রকল্পের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আপনার সাফল্যটা এই জায়গাতে। এর উলটপুরান জায়গাতে যেভাবে সরকারি কর্মচারীরা প্রত্যেকটা প্রকল্পকে স্বচ্ছভাবে নিজেদের নৈতিকতা দিয়ে, নিজেদের সততা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারপরেও যখন সেই কর্মচারীদের মহার্ঘ ভাতাটাকে আপনি বাকি রেখে অন্য জায়গাতে এবং সেখান থেকে কাটমানি খান, তখন কর্মচারীদের অনশনে বসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। এবং সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 15টা দিন ধরে যে সরকারের সময় হয় না, অথচ কোন হামলা বলে উনি রাস্তায় এসে ধর্ণা দেন, অন্য রাজ্যের কোনো কিছু হলে বলে উনি দৌড়ে সেখানে চলে যান, অথচ নিজের রাজ্যের কর্মচারীরা ভোকা থাকে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি নৈতিকভাবে আমাদের সমর্থন আপনি আর পাবেন না। আমরা এতদিন দাবি করিনি, কিন্তু এবার থেকে যদি লড়াইটা সেই জায়গাতে নিয়ে যেতে চান, তাহলে তার জন্য লড়াই হবে যে আপনার সরকারে থাকার কোনো অধিকার নেই। যে রাজ্য তার কর্মচারীদের ন্যূনতম অধিকারটুকু রক্ষা করতে পারে না, সেই রাজ্যের সরকারের বিন্দুমাত্র সক্ষমতা নেই এবং বিন্দুমাত্র অধিকারও নেই ক্ষমতায় বসে থেকে এই রাজ্যটাকে শাসন করা। এটা করেছেন বলেই বর্তমানে পশ্চিমবাংলা প্রত্যেকটা ক্ষেত্রে তিলে তিলে পিছিয়ে পড়তে পিছনে সারিতে রাজ্যকে উপনীত হয়েছে। একটু লজ্জা শরম করবে আর মিথ্যা কথাগুলো বলা বলতে। এই রাজ্যের কর্মচারীদের সম্মান ফিরিয়ে দিন। এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী, যারা তাদের স্বপ্নগুলোকে তিল করে আজকে 700 দিন ধরে শেষ লালন পালন করে যাচ্ছেন, যে হ্যাঁ বোধহয় আমার জীবনের শেষ প্রান্তে এসে পরে আমি সেই সরকারি চাকরিতে ঢুকিয়ে মানুষের সেবা করার সুযোগটা পাবো, সেই মানুষের অধিকারগুলোকে যদি ফিরিয়ে দিতে পারেন, জানবেন যে এই রাজ্যটা তার প্রাণ ফিরে পাবে। না হলে এই রাজ্যটা বর্তমানে একটা মৃত নগরীতে পরিণত হয়েছে। আর সেই মৃত নগরীর বুকে দাঁড়িয়ে আমরা আপনার বিবেককে জাগিয়ে তুলে
আপনারা সবকে প্রাণ দান করার চেষ্টা করছেন এবং অন্যভাবে নেবেন না। এবং তার জন্য একটা পন্থা আমাদের লাগাতার অনশনের সিদ্ধান্ত। এবং এটাকেও ভেবে রাখুন যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন কারা না, আপনার যারা সরকারি কর্মচারী, আপনার যারা রাজ কর্মচারী তারা। এটা শুধু রাজ কর্মচারীদের লজ্জাবোধ নয়, তার থেকে অনেক বেশি করে এই রাজত্বরা যারা শাসন করছেন তাদের। এটা তখনই হয় যখন একজন রাজ্যের প্রশাসক ভাবতে শুরু করেন যে এই রাজ্যের মানুষের অধিকার নয়, যা কিছু অধিকার শুধুমাত্র আমার, এবং আমি যেটুকু দান ছত্র করে দেব, মানুষকে যেটুকু অধিকার দেব সেটুকুই শুধু শুধু তিনি ভোগ করবেন। এটা যখন মানুষ প্রশাসনের ভাবনার মধ্যে আসে, শাসকের ভাবনার মধ্যে আসে, তখন এই ধরনের কার্যকলাপ পশ্চিমবাংলাতে হয় যেটা এখন করছে। এত কিছু কেলেঙ্কারি হলো, এত কিছু থাপ্পড় খেলেন কোর্টে গিয়ে, একের পর এক চাকরি বাতিল হলো, একের পর আপনার ভাইরা জেলে গিয়ে এখন বন্দী হয়ে আছেন। তারপরে ভাবতে পারেন যে 11 ডিসেম্বরের প্রাথমিকের টেট পরীক্ষার ওএমআর শিট একজন ভারতীয় নেতা হিসেবে ঘরে পাওয়া যায়। মানে কতটা ডেসপারেট হলে পরে এবং চর্য ভিত্তিটা কতটা ডিএনএর মধ্যে সংযুক্ত হলে পরে এই কাজটা করা যায়, আমার মনে ভাবতে লজ্জা হবে। এখন যখন অন্য রাজ্যে যায় বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো, মানে ধিক্কার হয় নিজেদেরকে। একটা কোথায় শুনতে হয় যে রাজ্যটা তো চুরি রাজ্যে পরিণত হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে রিভার্স করতে হবে। এবং তার প্রক্রিয়া 15 দিন আগে শুরু হয়েছে, 27 তারিখে, এখনো প্রক্রিয়া চলছে। যতদিন না হচ্ছে আমরা এখানে আছি। আর এই মঞ্চটা শুরু হয়েছিল আমাদের একটা ডাকটিকে কেন্দ্র করে 20 মে 2022 সাল কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায়ে জানালেন যে মহার্ঘ ভাতাটা হচ্ছে কর্মচারীদের মৌলিক অধিকার। আমরা ডাক দিলাম সমস্ত কর্মচারী সংগঠনের কাছে যে চলুন একত্রবদ্ধ হই, একজোট হই, সকলের সহযোগিতায় সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত করে। সেই লড়াই কিন্তু চলছে। আজকে সেই লড়াইয়ের পরিসরটা কোনো ভাগ নেই। আমরা এক হয়ে বুঝতে পেরেছি যে আমরা বঞ্চিত কর্মচারী সমাজ নিজেদের অধিকারের লড়াইটা নিজেদেরকে নিজেদের দলে লড়তে হবে। আগামী 13 তারিখের যে লড়াই আছে, আগামী 17 তারিখের যৌথ মঞ্চের ডাকে যে বিধানসভা অভিযান আছে, তাকে সর্বাত্মক সফল করতে হবে। চলুন আজ থেকে যে নতুন লড়াইয়ের সূচনা হচ্ছে, লাগাতার অনশনের মধ্যে দিয়ে আমি ভাস্কর ঘোষ, এই সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনার, আমি নিজে এই অনশনে বসছি। এবং আমার সাথীরা যারা বসবেন তারা এক এক করে এসে পরিচয় দেবে। যদি একাও লড়াই লড়তে হয়, জানবেন যে সেই লড়াইটা জিতে ফিরবে। কারণ এই লড়াইটা হচ্ছে একটা মিথ্যাচারের বিরুদ্ধে একটা সত্যের লড়াই। মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই লড়তে গেলে একটু সময় লাগে। তার কারণ মিথ্যার সাপ যিনি ধরে থাকেন তিনি হচ্ছেন কলি। কিন্তু তারপরে যখন ধর্মের মার করতে শুরু করে, তখন কিন্তু সেই মিথ্যার আর যাওয়ার কোনো জায়গা থাকে না। খুব বেশি সময় নেই যখন এই মিথ্যাবাদিনীর যাওয়ার কোনো জায়গা থাকবে, কথাটা মিলিয়ে দেবে। আমি বেশি কথা বলছি না, আমি মাইক্রোফোনটা রাজীব দত্তের হাতে দিচ্ছি। এই যে লড়াই সংগ্রাম চলছে, আপনি অবসরে বলতে চলেছেন কর্মচারীদের, সকল কর্মচারীদের স্বার্থে শাসক দল ঘনিষ্ঠ কর্মচারী সংগঠন আছে, আপনি কি তাদের জন্য কি কোনো বার্তা দেবেন? আমরা তো কোনো বিজেপি, সিপিএম, তৃণমূলের জন্য লড়ছি না। লড়াইটা তো আপামর জনসাধারণ, সরকারি কর্মচারীদের জন্য। যে কোন পরিচয়ে বলেন জানি না, কিন্তু আমাদের কাছে পরিচয় একটাই, যে আমরা এই রাজ্যের মহার্ঘ ভাতা বঞ্চিত কর্মচারীদের একটা অংশ প্রতিনিধি হিসেবে আমরা লড়াইটা লড়ছি। সেখানে সিপিএম, তৃণমূলের ভাগ নেই, বঞ্চনাটা সকলে। আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি যে 12 বছর ধরে তো নিজেদের বিবেকগুলোকে বন্ধক রেখেছেন, এবার কি নিজের বিবেকের তাড়নায় সারা দিয়ে যে লড়াইটা আমরা এখানে লড়ছি সেই লড়াইয়ে সামিল হবেন, নাকি
যে মিথ্যাচারের আড়ালে থেকে 12টা বছর কাটালেন, সেই 12টা বছরের সঙ্গ দিয়ে যাবেন এবং নিজের তথা দেশের এই রাজ্যের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে নিয়ে যাবেন। ভাবুন আপনারা। কর্মচারীদের এই লড়াই সাধারণ মানুষের কি স্বার্থ আছে, কি মনে করেন? সম্পূর্ণটাই তো সাধারণ মানুষের লড়াই। আমরা যারা কর্মচারী, তাদের যদি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়, সরকার হচ্ছে একটা আইডিয়াল এমপ্লয়ার। সরকারি ক্ষেত্রে বেতন যদি কমতে থাকে, বেসরকারি ক্ষেত্রে তো বেতন কমবে, এটা নিয়ম। আমাদের রাজ্যে প্রত্যেকটা বেসরকারি ক্ষেত্রে বেতন হচ্ছে অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। তার কারণ এখানে সরকারি ক্ষেত্রে বেতন মানটা হচ্ছে কম। টেলি লেবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনারা দেখে নিন, সমীক্ষা দেখুন, আরবিআই এর রিপোর্ট দেখুন। সুতরাং এই যে লড়াইটা লড়ছি, সেই লড়াইটা কিন্তু আপামর জনসাধারণের যে জীবনযাত্রার মান তাকে আরো ভালো করার, আরো সুন্দর করে তোলার লড়াই। এবং তার সাথে দ্বিতীয় যে দাবিটা সংযুক্ত আছে, সেই দাবির সাথে তো আমাদের যেমন বর্তমান জড়িয়ে আছে, আমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। যে ভবিষ্যৎ আমাদের যারা ভাই বা সন্তান সমাজ, তাদের জন্য যদি সরকারি চাকরির জায়গাগুলোকে আমরা স্বচ্ছ এবং স্থায়ী জায়গা করে দিয়ে যেতে না পারি, তাহলে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এই রাজ্যের মেধার কোনো দাম থাকবে না, এই রাজ্যের উৎকৃষ্টতার কোনো দাম থাকবে না। যে জায়গাটাতে 12টা বছর ধরে ধীরে ধীরে উনি করতে চেয়েছেন, প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে শেষ করার যে প্রচেষ্টা করেছে, লড়াইটা এই রাজ্যে মানুষের, প্রত্যেকটা মানুষের হয়ে সার্বিক লড়াই লড়ছি আমরা। আমাদের নিজেদের ভাতা বাড়ানোর লড়াই নয়, মহার্ঘ ভাতা বাড়ানোর লড়াই নয়।